ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে এমন শঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে সব চ্যালেঞ্জ মোকাবেলা করেই সুষ্ঠু ভোটের আশা সিইসি এএমএম নাসির উদ্দিনের। সকালে রাজধানীর আগারগাঁওয়ে 2 দিনের কোর প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তারা। অনুষ্ঠানে ইসি বলেন, নির্বাচন এখনও 5 থেকে 6 মাস বাকি, সবাইকে নৈতিকতা ঠিক রাখতে হবে। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার বলেন, এবারের নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কঠিন হবে, তাই ফাঁকিবাজির সুযোগ নেই, যে কোনো মূল্যে ভালো নির্বাচন করতেই হবে। আপনারা যেটা করেছেন, কন্ডাক্ট করেছেন, সাকসেসফুলি করেছেন, বা যেভাবে করে থাকেন না কেন, নিত্য নতুন চ্যালেঞ্জ আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে এখন, যে চ্যালেঞ্জগুলো আগে ছিল না। এই ইলেকশন করতে গিয়ে আমাদের দেশের তো নানাবিধ চ্যালেঞ্জেস তো ফিল্ডে আছেই, সেটা রাজনীতি সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত, ল অ্যান্ড অর্ডার সংক্রান্ত, সেটা তো আছে। ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ ওয়াজ অলওয়েজ দেয়ার, ইট ওয়াজ এ ম্যাটার অফ ডিগ্রি, নট অফ কাইন্ড। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হবে, এতে কোনো সন্দেহ নেই। আজকে আপনারা যারা ট্রেনিং শুরু করবেন, কমিশনার বা প্রধান নির্বাচন কমিশনার এই 5 জনেরই দায়। আপনারাও যদি কোনো উদ্দেশ্যমূলকভাবে কোনো কাজে জড়ান, আপনাদেরকে কিন্তু ছাড়া হবে না। আমরা জানি কে কোথায় যান, এই অফিসের তথ্য কে কোথায় কিভাবে পাচার করেন। বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যমপন্থা ও উদারপন্থী রাজনীতি সরিয়ে উগ্রবাদ ও চরমপন্থী রাজনীতির প্রতিষ্ঠার চেষ্টা চলছে। প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, যথাসময়ে নির্বাচন না হলে ফ্যাসিবাদ ফিরে আসার শঙ্কা রয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, কোনো দল বিএনপিকে হেয় করে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচন হবেই এবং যে ঘোষণা দেওয়া হয়েছে সেই সময়টাতেই হবে। এই কারণে যে এর কোনো বিকল্প নেই। আজকে যদি নির্বাচন বন্ধ করা হয় বা নির্বাচন না হয়, তাহলে এই জাতি প্রচন্ড রকমের ক্ষতিগ্রস্ত হবে। মধ্যপন্থা রাজনীতি, উদারপন্থী রাজনীতি, উদারপন্থী গণতন্ত্র তাকে সরিয়ে দিয়ে একটা উগ্রবাদের রাজনীতিকে নিয়ে আসা বাংলাদেশে, এটাও বাংলাদেশের জন্য চরম ক্ষতিকর হবে। আমাদেরকে সেই জন্যে এই উদারপন্থী গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 2-1টি রাজনৈতিক দল নির্বাচনী রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা সৃষ্টির চেষ্টা করছে। কোনো সংশয় থাকলে আলোচনা করে সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে মায়ের ডাক আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বলেন, কোনোভাবেই ঐক্যে ফাটল ধরানো যাবে না, আলোচনার মাধ্যমে সংশয় ও দোদুল্যমানতা দূর করতে হবে। আগামীতে গুম প্রতিরোধে সব ধরনের উদ্যোগ নেবার আশ্বাস জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ভবিষ্যতে এদেশের কোনো নাগরিকের স্বজনকে যেন গুমের বিচারের দাবিতে রাস্তায় নামতে না হয়। নির্বাচনকে নিয়ে যেন 2-1টা পক্ষ ধোঁয়াশা সৃষ্টি করছে, আমি আহ্বান জানাবো, নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার এবং ভোটাধিকার প্রয়োগের জন্য এদেশের মানুষ দীর্ঘ 16 বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে। অনেকগুলো অধিকারের মধ্যে প্রধানতম অধিকারের দাবি ছিল ভোটাধিকার প্রতিষ্ঠা করা। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যখন একটা রাস্তা সুগম হয়েছে, এই রাস্তায় যেন আমরা কোনো কাঁটা না বিছাই। নির্বাচনের রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচন নষ্ট করা নীল নকশা বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। কুমিল্লার 14 গ্রাম উপজেলায় এক বৈঠকে কথা বলেন তিনি। প্রচলিত পদ্ধতি নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন হবে সে বিষয়ে নির্ধারণ করার আগে রোডম্যাপ ঘোষণা করা অপরাধ বলেও মন্তব্য করেন তিনি। আগের ট্রেডিশনাল যে পদ্ধতি
কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আর আমরা নতুন বলেছি পিআর সিস্টেম। সুতরাং এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ এবং অন্যায়। গতকালকে আপনারা দেখছেন যে একটা রোড ম্যাপ ঘোষণা করছে নির্বাচনের, এটা কি বলে, কি নকশা বলে, পথনকশা বাংলা। কিন্তু অনেকগুলো বিষয় এখন আনসেটেল রয়ে গেছে। নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ইসলামীর কোনো আপত্তি নেই। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তবে রোডম্যাপে প্রয়োজনীয় অনেক নির্দেশনা নেই বলে দাবি করেন তিনি। শুক্রবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে। আগামী ২৬-এর নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে। শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ, এই চুপ্পুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণ অভ্যুত্থানের পরে। অতএব সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই 18-24-এর জাল জালিয়াতের সাথে জড়িত, তাদেরকে চাকরি থেকে যে কোনো ফর্মে অব্যাহতি দিয়ে দেওয়া দরকার। ছুটির দিনেও চতুর্থ দিনের মতো জোর প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকালে ক্যাম্পাসে ঢিলেঢালা প্রচারণা থাকলেও বাদ জুমা গতি পায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের প্রচারণা। বাদ জুমা বিভিন্ন হলে হলে প্রচারণা চালায় প্রার্থীরা। এ সময় নানা প্রতিশ্রুতি দিতে দেখা যায় প্রার্থীদের। ভোটাররাও তাদের প্রত্যাশার কথা জানাচ্ছেন বিভিন্ন ভোট চাইতে আসা প্রার্থীদের। কোনো প্রার্থী অভিযোগ করেন লেভেল প্লেইং ফিল্ড দাবি জানান ভোট কেন্দ্র বাড়ানোর। আবার কোনো প্রার্থী অভিযোগ করেন সাইবার আক্রমণ নিয়ে। যারা সাইবার আক্রমণ চালাচ্ছে তারা রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছেন বলেও অভিযোগ করেন। নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার পরামর্শও দেন প্রার্থীরা। এ সময় ডাকসু ঘিরে সেনাবাহিনীর বিবৃতিকে স্বাগত জানাতেও দেখা যায় প্রার্থীদের। নানাজন আচরণবিধি লঙ্ঘন করছে, তো নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় শিক্ষার্থীদের মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা আমাদের মধ্যেও আছে। যতগুলো ভোট কেন্দ্র রাখা হয়েছে সেই ভোট কেন্দ্রের মধ্য দিয়ে আসলে যদি তাদের সর্বোচ্চ এফিসিয়েন্সিও তারা প্রয়োগ করেন, 20,000-এর বেশি ভোট পড়বে না। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল আচরণ করছি, আমরা সবসময় প্রফেশনাল আচরণ করছি। তো অন্যান্য যারা প্রার্থী আছে আমরা তাদেরকে অনুরোধ করব তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য। আমরা কোনো অভিযোগ দিতে চাই না, অভিযোগের দিকে যেতে চাই না। আমরা একটি সুন্দর, সুষ্ঠু, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের পথে আমরা সম্মিলিতভাবেই হাঁটছি। সময় হলো আরেকটি বিরতির, ফিরে আসছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন চারদিক। রাজধানী বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত গণ অধিকার পরিষদের সভাপতিকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সরাসরি সেখানে সেই বিষয়গুলো নিয়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, সচিবালয়ে আওয়ামী লীগের পেতাত্তারা। শুধুমাত্র হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তার খিঁচুনি উঠেছিল ইসলামিক হাসপাতালে কাকরাইলে, তাকে চিকিৎসা দিতে পারে নাই, যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখার জন্য এসেছেন। উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে, এটা খুব স্বাভাবিক। আমরা তার কাছে দাবি জানিয়েছি, অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে, পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে। এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল, আমাদের নেতাকর্মীদেরকে বলা হয়েছে 10 মিনিট সময় দেওয়া হলো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়েছে, নুরুল হক নূরকে ফোন দিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি
এইটা আমাদের রাজনৈতিক কর্মসূচি। আওয়ামী লীগ যেমনিভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু আজকে সেনাবাহিনীর একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, পুলিশের একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, র্যাবের একটি মহল, এই সচিবদের একটি মহল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভর করে আজকে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্ত করছে। আজকে সাদি ভাই যেটি বললেন, আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি নিয়ে আজকে একতাবদ্ধ হয়েছে। আজকে হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো, ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল্লাহ। গণ অধিকার পরিষদের নেতারা কথা বলছিলেন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত নেতা আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ 16 জনকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী লতিফ সিদ্দিকী সহ 16 জনকে শুক্রবার ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামে একটি ব্যানারে আলোচনা সভার আয়োজন করা হয়। ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল হক পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা সহ অনেকেই। অনুষ্ঠান চলার সময় সেখানে গিয়ে একদল লোক হট্টগোল করে আলোচনা সভা পণ্ড করে দেয়। তাদেরকে রেখে মব তৈরি করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে শাহবাগ থানা পুলিশ আটক করে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার মাকে নিয়ে কটূক্তির জেরে বিহারের পাটনায় দফায় দফায় সংঘাতে জড়িয়েছে বিজেপি ও কংগ্রেস সমর্থকরা। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে গেল মঙ্গলবার ভোটার অধিকার যাত্রা শীর্ষক একটি কর্মসূচির মঞ্চ থেকে মোদী ও তার মাকে নিয়ে অশালীন মন্তব্য করেন কংগ্রেস সমর্থকরা। এর জেরেই শুক্রবার রাজ্য জুড়ে বিক্ষোভের ডাক দেয় ক্ষমতাসীন বিজেপি। তাদের কর্মসূচি ঠেকাতে পাল্টা কর্মসূচি দেয় কংগ্রেস। প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এক সন্দেহভাজনকে এরই মধ্যে আটক করেছে বিহার পুলিশ। এক্স বার্তায় বিহার পুলিশ জানায়, বিজেপির করা এফআইআরের ভিত্তিতে আটক ওই সন্দেহভাজনকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে এই নিন্দনীয় ঘটনার জন্য কংগ্রেস প্রধান রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর কংগ্রেসের দাবি, বিচ্ছিন্ন মন্তব্যের দায় নেবে না দল। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।